our tested friend during our liberation war. They supported us. Not only that, after 75, when শেখ হাসিনার পদত্যাগ পত্র কি ভুয়া? এ প্রশ্নই যেন এখন সবার মুখে। সম্প্রতি শেখ হাসিনার একটি পদত্যাগ পত্র ফেসবুকে ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদত্যাগ পত্রটি গত 5 আগস্ট তারিখের বলে দাবি করা হলেও আওয়ামী লীগ এই পদত্যাগ পত্রকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে পদত্যাগ পত্রটি এডিটেড এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা পদত্যাগ করেছে, এটা কাগজটা দেখছেন তো? দাবি করছে না কেন? চুপকে দেখাও মিয়া, বসে আছে কেন ক্ষমতা? কাগজটা mother, brothers, everybody. Only we two survived. So they get shelter. সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যে জাতিসংঘের মহাসচিব আসছেন একটা বিশেষ উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে শেখ হাসিনার পদত্যাগের যে পত্রটি সেটি দেখতে চাইবেন। যদি ওয়াকারুজ্জামান সেই পত্রটি দেখাতে না পারেন, তাহলে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে অপসারণ করে সেই স্থলে শেখ হাসিনাকে পুনঃস্থাপন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন? ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন, এবং শুধুমাত্র যে রাজনৈতিক অঙ্গনেই আলোচনা চলছে তা কিন্তু নয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, সেখানেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। এবং সেখানে করে নাই আল্লামা সাইদি হুজুরের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, কিন্তু উনি দুশ্মন হয়েছিলেন কেন জানেন? উনি কিন্তু একমাত্র মানুষ যেখানে সংসদে দাঁড়ায়া ভারতের বিরুদ্ধে কথা কইছে, যেখানে গেছে ভারতের বিরুদ্ধে কথা বলছে। আজকে সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর ঠান্ডা টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই ভিডিওর অংশ বিশেষগুলো ইতিমধ্যে আপনারা যেগুলো দেখছেন সেগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা দেশে কি হতে যাচ্ছে, আবার কে ক্ষমতা পেতে যাচ্ছে, ডক্টর ইউনূসের কি হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত দেখে সে কথা না বাড়িয়ে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ 14 মার্চ 2025, এই মুহূর্তে সকাল 10টা। আমাদের এখনকার এই মুহূর্তের আলোচনার বিষয় হচ্ছে সেনাপ্রধান ও ইউনূসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে শেষে। প্রিয় দর্শক, আপনাদের মতামত নিশ্চয় আছে, আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন। 2018 সালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকায় এসেছিলেন। সেই সফরকে সামনে রেখে মিডিয়ায় ব্যাপক হাইপ উঠেছিল। সেই সফরের লক্ষ্য, উদ্দেশ্য এবং সফরকে ঘিরে 1 মাস ধরে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো নানা ধরনের বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু এবার জাতিসংঘের মহাসচিবের এই সফরকে ঘিরে গণমাধ্যমে কোনো বিশেষ রিপোর্ট নেই, আলাদা আলোচনা নেই, মানে একদম কবরের নিস্তব্ধতা। যাই হোক, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তির প্রশ্ন হচ্ছে যে ধরনের মর্যাদা পাওয়ার কথা ছিল গণমাধ্যমে জাতিসংঘের মহাসচিবের এই সফরটি, সেটা পায়নি। যাদের করার কথা ছিল বা নজরদারি করে গণমাধ্যমে এই বিষয়গুলো আনার প্রয়োজন ছিল, তাদের সম্ভবত ব্যর্থতা আছে। এই ব্যর্থতা ব্যক্তিগতভাবে আমার নয়, কারণ আমি সরকারের কোনো ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই। একজন সাধারণ মানুষ এবং
একজন সাধারণ সাংবাদিক। যাই হোক প্রিয় দর্শক, 7 বছর পর জাতিসংঘের মহাসচিব আবারও বাংলাদেশে এলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে। একটা খবর চাউর হয়েছে মানে ফেসবুকে দেখা যাচ্ছে যে জাতিসংঘের মহাসচিব আসছেন একটা বিশেষ উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে শেখ হাসিনার পদত্যাগের যে পত্রটি সেটি দেখতে চাইবেন। যদি ওয়াকারুজ্জামান সেই পত্রটি দেখাতে না পারেন তাহলে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে অপসারণ করে সেই স্থলে শেখ হাসিনাকে পুনঃস্থাপন করা হবে। এই ধরনের প্রচার নিশ্চয়ই আপনারাও দেখেছেন। এই প্রচারের উদ্দেশ্য কি বা এই প্রচারের সত্যাসত্য কি সেটা নিয়েও আলোচনা করব। এই মুহূর্তে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসা মানে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা। আজকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি প্রতীকী রোজা রেখেছেন। তিনি দুপুরের দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে। সেখানেই ইফতার করবেন, কক্সবাজারের রোহিঙ্গাদের কথা শুনবেন, তাদের সমস্যা সংকট জানবেন, পাশাপাশি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন, সুযোগ সুবিধাও দেখবেন যে কি কি সুযোগ সুবিধা রয়েছে। জাতিসংঘ ইতোমধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য একটা জোরালো তৎপরতা হাতে নিয়েছে, বিশেষ করে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর। অনেকে বলছেন যে আশার একটা আলো দেখা যাচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেবার ক্ষেত্রে। সেক্ষেত্রে বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইনে করিডোর স্থাপন করে তাদেরকে ফেরত পাঠানো হবে কিনা বা অন্যান্য কি কি উদ্যোগ নেওয়া হবে, যেমন আরাকান আর্মির সঙ্গে কথা বলা হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা রয়েছে। যাই হোক, 2018 সালে অ্যান্তোনিও গুতেরেস তিনি কিন্তু রোহিঙ্গা শিবির পরিদর্শনে এবং এই সংক্রান্ত কাজেই এসেছিলেন। সেই সময় সমগ্র মিডিয়া বলেছিল যে শেখ হাসিনা একজন বিশ্ব নেতা, যে কারণে তার ডাকে অ্যান্তোনিও গুতেরেস ঢাকায় এসেছেন। প্রিয় দর্শক, তো দেখুন অ্যান্তোনিও গুতেরেস ঢাকায় এলেন 4 দিনের সফরে। তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে ইউনূসের আহ্বানে সাড়া দিয়েছেন। এটা মোহাম্মদ ইউনূসের অবশ্যই একটা ক্রেডিট যে তিনি কিছুদিন আগে জাতিসংঘকে দিয়ে বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যার তদন্ত করিয়েছেন। এরপর জাতিসংঘের 2 মানবাধিকার কমিশনকে আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে আরো যত গণহত্যা হয়েছে বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো যেন মানবাধিকার কমিশনে নথিভুক্ত করা হয়। প্রিয় দর্শক, খুব তাৎপর্যপূর্ণ জাতিসংঘ মহাসচিবের এই সফরটি। প্রথমত যে জাতিসংঘ মহাসচিব তিনি এই সময়ে এসে রোহিঙ্গা ইস্যুর সমস্যা সমাধানের জন্য একটা পথ তৈরি করতে চাচ্ছেন, অনেক দূর এগিয়েও গেছেন। আপনারা জানেন যে মিয়ানমারের এই রাখাইন অঞ্চলটুকু এখন আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে রয়েছে। সেই জন্য বাংলাদেশ সরকার তো বটেই, জাতিসংঘের তরফ থেকেও আরাকান আর্মির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আরাকান আর্মি ইতিমধ্যে প্রতিশ্রুতিও দিয়েছে যে তারা একটা সুবিধাজনক সময়ে, দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের বা প্রত্যাবাসনের ব্যবস্থা করবে। তাহলে এটা নিশ্চয়ই বড় একটা দিক। এটা হচ্ছে এই সফরের প্রথম গুরুত্বপূর্ণ দিক। এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকে আসি। বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময়ে দেশ কোন দিকে যাচ্ছে, দেশের গতিপথ কি হবে, গণতন্ত্র এবং সুশাসন নিশ্চিত হবে কিনা, এগুলো নিয়ে নাগরিক সমাজের সঙ্গে একটা বৈঠকে মিলিত হবেন অ্যান্তোনিও গুতেরেস। এটা শনিবারের আসলে কর্মসূচিতে রয়েছে। এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। আর তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চলমান সংস্কার নিয়ে সুস্পষ্টভাবে কথা বলবেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি সংস্কার কমিশনগুলোর সঙ্গেও আসলে কথা বলবেন, কি ধরনের সংস্কার হচ্ছে, সেই সংস্কারে জাতিসংঘের কতটুকু অংশীদারিত্ব নিশ্চিত করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এখন এই 3টি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে যদি রাখি, এর বাইরে আরো কিছু অজানা ভূ রাজনৈতিক দিক রয়েছে। দেখুন, যখন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাবার একটা তুমুল প্রয়াস চলছে, তখনই জাতিসংঘের মহাসচিবের এই ঢাকা সফর। এখন দেখুন, ভারতের যারা বাংলাদেশ বিষয়ক অপনীতি তৈরি করেছে তাদের খুব কষ্ট হচ্ছে যে বাংলাদেশকে কেন আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা গেল না। এর একটা ব্যাখ্যা আছে, কারণ বাংলাদেশে প্রগতিশীল, তাদের মতে প্রগতিশীল যে সরকারটি 16 বছর, তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং সকল প্রয়োজন
সার্ভ করেছে তারা তো এই মুহূর্তে নেই, সুতরাং তাদের বাইরে যারাই ক্ষমতায় আসবে তারাই জঙ্গিদেরই প্রতিনিধিত্ব করছে। এই যে বয়ান, সেই বয়ান আসলে মুখ থুবড়ে পড়েছে। এক্ষেত্রে ভারতের অপনীতি প্রণয়নকারীরা আসলে প্র্যাগমেটিক কর্মপন্থা তৈরি করতে পারেননি। তারা আসলে বোঝেননি যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে কি ধরনের পরিবর্তন এবং গতিপথ তৈরি হতে পারে বাংলাদেশে। তো যাই হোক, জঙ্গি রাষ্ট্রের তকমা না দিতে পেরে নানা ধরনের ফন্দি ফিকির আমরা দেখছি তাদের মধ্যে। এখন দেখুন, স্টারলিং বাংলাদেশে আসবে। স্বাভাবিকভাবেই ডেমোক্রেটদের সঙ্গে যেহেতু ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক ছিল, তো ডেমোক্রেটরা তো এখন ক্ষমতায় নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবার কথা ছিল না মোহাম্মদ ইউনূসের, কিন্তু এর মধ্যে একটা চমৎকার সুযোগ পেয়ে গেলেন। ইলন মাস্ককে কাছে টানলেন ইউনূস, কাছে টানলেন ট্রাম্প। ট্রাম্পের ডিপ স্টেট এই মুহূর্তে ইলন মাস্ক, কারণ ইলন মাস্ককে দিয়ে ট্রাম্পের প্রশাসন সফল হতে চাইছে। তো ইলন মাস্কের সঙ্গে আগে থেকেই পরিচয় এবং সম্পর্কের জায়গা তৈরি করাই ছিল ডক্টর ইউনূসের। ফলে এই যে ইলন মাস্ক এখন স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশে দিচ্ছে, এটাও একটা অভাবনীয় দিক। প্রিয় দর্শক, স্টারলিংক নিয়ে যারা সমালোচনা করছেন, মতামত দিচ্ছেন যে স্টারলিংক আসলে ইন্টারনেটের ব্যয়ভার বেড়ে যাবে, তারা কিন্তু অধিকাংশই ভারতের অপনীতির সমর্থক। তো এই ভারতের অপনীতির যারা সমর্থক, তাদের জানা থাকা প্রয়োজন যে একই সময়ে ভারতেও স্টারলিং সেবার কার্যক্রম উন্মুক্ত হচ্ছে। মানে বাংলাদেশের সঙ্গে যেমন হচ্ছে একইভাবে ভারতেও হচ্ছে, কারণ ভারত দীর্ঘদিন ধরে স্টারলিং সেবা আনার জন্য চেষ্টা করছিল। ইলন মাস্ক চিন্তা করলেন যে যেহেতু বাংলাদেশে আমরা এই সেবা দেব, সুতরাং ভারতকে কেন বঞ্চিত করব, ভারতকেও দেই। এ কারণেই আমি বলবো যে যারা সমালোচনা করছেন তারা তো ভারতের ওই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র এই বয়ানের অনুসারী আর কি। তো তাদের জানা থাকা দরকার এই তথ্যটি। প্রিয় দর্শক, তো আমরা যেটা দেখছি যে ইউনূসের সঙ্গে, মানে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা কৃত্রিম দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে। কেন জানেন? যে এই দ্বন্দ্ব তৈরি করার মূল টার্গেট কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান বা ইউনূস নন। এটার মূল টার্গেট হচ্ছে ইনস্টিটিউট হিসেবে সেনাবাহিনীকে ধ্বংস করা। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী এই সেনাবাহিনী। এখন সেনাবাহিনীকে যদি নানাভাবে বিতর্কিত করা যায়, তাহলে এর ফলাফল বা এর অসংখ্য ধন্যবাদ সৌন্দর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।